প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন শুরু করছি হেনরি রাইডার হ্যাগার্ডের দ্য ভার্জিন অব দ্য সান। শুরু করছি প্রথম অংশ। ভূমিকা। সম্মানিত পাঠক, আমার পরিচয়টা বরং গোপনই থাক, কারণ আমি অখ্যাত এক মানুষ। নাম বললেও আমাকে চিনতে পারবেন না। ধরে নিন আমি এই পাণ্ডুলিপির সম্পাদক। যার কাছ থেকে পেয়েছি পাণ্ডুলিপিটা, তাকে দিয়ে বরং শুরু করা যাক। বেশ কয়েক বছর আগে মারা গেছেন তিনি, এবং আমার জানা মতে আত্মীয় স্বজন বলতে কেউ নেই তার। একেবারে নিঃসঙ্গ লোক যাকে বলে। এখন মানুষ যত গরিবই হোক না কেন, কিছু না কিছু জিনিসপত্র থাকে তার, কোনো না কোনো দিক দিয়ে বিচার করলে যা মূল্যবান। এই লোকটারও সেরকম কিছু জিনিস ছিল, যার মধ্যে এই পাণ্ডুলিপি একটা। তার মৃত্যুর পর এটা পাঠিয়ে দেওয়া হয় স্থানীয় এক জাদুঘরে। তিনি ছিলেন আধ্যাত্মবাদী, তাই এক মরমে ভেত্রসংঘের কাজে লাগবে ভেবে বিক্রি করে দেয়া হয় তার বাকি জিনিসপত্র। সুতরাং আমার মনে হয় না, আমি যদি তার নামটা অন্তত নামের শেষ অংশ বলে দিই, তাহলে কারো কোনো অসুবিধা হবে। তার নাম ছিল পটস। পূর্ব ইংল্যান্ডের এক অখ্যাত, আর বলতে গেলে জনবিরল শহরে পুরনো কাপড়ের ছোট একটা দোকান ছিল মিস্টার পটসের। দোকান চালানোর জন্য একজন সহকারী ছিল তার, যে ছিল তারই মতো বয়স্ক আর তার মতোই অদ্ভুত। ওই ব্যবসা দিয়ে মিস্টার পটসের চলতো কিনা, কিংবা অন্য কোনোভাবে তিনি আরও টাকা কামাই করতেন কিনা, তা জানার উপায় নেই এখন আর। জেনে কোনো লাভও নেই অবশ্য। যা হোক, অ্যান্টিক মূল্য আছে এরকম কোনো কিছুর খোঁজ যদি পেতেন তিনি, কিভাবে যেন টাকা জোগাড় করে ফেলতেন, গিয়ে কিনে নিয়ে আসতেন জিনিসটা। শুনেছি এসব কিনতে গিয়ে তাকে তার সংগ্রহ থেকে কিছু কিছু জিনিসও নাকি বিক্রি করতে হয়েছে কখনো কখনো। অ্যান্টিক মানে প্রাচীন জিনিসপত্রের উপর আমারও আগ্রহ আছে, আর সেই সূত্রেই মিস্টার পটসের সঙ্গে আমার পরিচয়। অনুরাগ বা বিরাগ যাই বলি না কেন, আমার প্রতি ওই আবেগ সম্ভবত একটু বেশিই ছিল তার। যা হোক, তার অ্যান্টিক কেনার ঝোঁক বাড়তে বাড়তে এমন এক অবস্থায় গিয়ে পৌঁছায় যে দেনার পরিমাণও অস্বাভাবিক রকম বেড়ে যায়। আর এ কারণেই তার সেই অদ্ভুত সহকারীর তরফ থেকে সংক্ষিপ্ত একটা চিঠি পাই আমি একদিন। স্যার, সিনেমাটির কিছু ভাঙা বাসনপত্র কিনতে গিয়ে লালবাতি জ্বলে গেছে আমার মনিবের। কেন কিনলেন তিনি ওসব বলতে পারবো না। এর আগে ওরকম বিশ্রী কোনো কিছু আমি দেখিনি কখনো। যা হোক, পুরনো একটা লম্বা ঘড়ি আছে, আজে বাজে আরও কিছু জিনিসও আছে। আগে এলে আগে পাবেন। হিসেবে কিনতে চাইলে সুযোগ আছে আপনার। আর আমাদের চুক্তি অনুযায়ী আমার এই চিঠির ব্যাপারটা দয়া করে গোপন রাখবেন আশা করি। আপনার অনুগত টম। আমাকে যতবার চিঠি লিখেছে ওই লোক নামের জায়গায় স্বাক্ষর করেছে টম, কিন্তু আমার যদ্দূর মনে হয় ওর আসল নাম বিটারলি। চিঠি পড়ার পর আর দেরি করলাম না, আর হৈমন্তী আবহাওয়া উপেক্ষা করে বেরিয়ে পড়লাম আমার সাইকেলটা নিয়ে। লম্বা অনুপযোগী পথ পাড়ি দিতে হলো। যা হোক, দোকানে গিয়ে দেখি মোটা এক বুড়ি মহিলার কাছে রহস্যময় কিছু অন্তর্বাস বিক্রির চেষ্টা করছে টম ওরফে বিটারলি। আমাকে দেখে উদ্দেশ্য প্রণোদিতভাবে চোখ টিপল সে। দোকানের অন্ধকার এক কোণায় সরে এলাম আমরা। মিস্টার পটসকে দেখতে পেলাম তখন। উঁচু একটা টুলের উপর বসে আছেন তিনি। বয়সের কারণে চামড়া কুঁচকে গেছে খাটো লোকটার। বাঁকা হয়ে গেছে পিঠ, মাথা ভর্তি টাক, একটা চুলও নেই। বাঁকা নাকের উপর শিংয়ের চশমা, দেখলে মনে হয়
নীরের ঠিক বাইরে গাছের ডালের উপর বসে আছে কোনো পেঁচা। কিছুই করছেন না তিনি, এক দৃষ্টিতে তাকিয়ে আছেন কেবল। টমের ভাষায় যা, তাকিয়ে তাকিয়ে হতচ্ছাড়া পেতাত্তা দেখা। খদ্দের কর্কশ কণ্ঠে চেঁচিয়ে বলল সে, ধ্যানের সময় আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত, কিন্তু বাইরে এত লোক জমে গেছে যে দম ফেলারও ফুরসত পাচ্ছি না। এত লোক বলতে ওই বুড়ি আর আমাকে বোঝালো কিনা সে বুঝলাম না। চেয়ার ছেড়ে পিছলে নামলেন মিস্টার পটস। ভয়ে বা উত্তেজনায় আমাদের লোম যেভাবে দাঁড়িয়ে যায়, খদ্দের বলতে কাকে বুঝিয়েছে টম তা দেখার পর সেভাবে টান টান হয়ে গেলেন তিনি। আমার প্রতি গোপন একটা টান ছিল তার, আগেও বলেছি, এবং প্রচ্ছন্ন একটা বৈরিতাও ছিল। স্থানীয় নিলামে দুবার তাকে হারিয়ে দিয়েছিলাম আমি। তিনি কিনতে চেয়েছিলেন, এরকম কিছু জিনিস তার চেয়ে বেশি দামে কিনে নিয়েছিলাম। তাছাড়া কোনো পেশার একজন লোক ওই একই পেশার আরেকজনকে সহ্য করতে পারবে না, এটাই স্বাভাবিক। কি চান আপনি, স্যার? প্রশ্ন শুনে মনে হলো মেজাজ খারাপ হয়ে গেছে তার। ভেস্ট, হোস, কলার না মোজা? মোজা। তেমন কিছু না ভেবেই জবাব দিলাম। অদ্ভুত, আপত্তিকর আর বিকৃত হয়ে গেছে এরকম কিছু পশমের জিনিস নিয়ে এলেন মিস্টার পটস। তারপর জিনিসগুলো বলতে গেলে ছুঁড়ে মারলেন আমার দিকে। বললেন, আমার স্টকে এগুলোই আছে। পশমি মোজা দু চোখে দেখতে পারি না আমি, পরিও না কখনো। তারপরও বাছাই করতে শুরু করলাম এবং মোটামুটি ভালো বলে মনে হলো এরকম কয়েক জোড়া কিনেও ফেললাম আমার বাগানের বুড়ো মালির কথা ভেবে। কিন্তু পরার পর বেচারার চুলকানি যে এক সপ্তাহের আগে বন্ধ হবে না সে ব্যাপারে আমি নিশ্চিত। বেঁধে ছেদে জিনিসগুলো আমার হাতে দেবেন মিস্টার পটস? এমন সময় কৌশলে ধীর স্থিরভাবে জিজ্ঞেস করলাম, আপনার স্টকে আর কিছু আছে নাকি, নতুন কিছু? না স্যার, তেমন কিছু নেই, আর থাকলেই বাকি। আমার দিকে চোখা দৃষ্টিতে তাকালেন তিনি। একটা ঘড়ি অবশ্য। কত চেয়েছিলেন যেন ঘড়িটার দাম? 15 পাউন্ড না? অন্ধকারে ঢিল ছুড়লাম। জি না, 17 পাউন্ড, সঙ্গে 10% কমিশন। অনেক বেশি হয়ে গেল না? বেশি হয়ে গেলে কি আর করা। আচ্ছা, বেশি না কম তা না হয় পরে বিবেচনা করা যাবে, আগে একটাবার দেখি তো জিনিসটা নাকি। মেকি বিনয়ের সুরে বললাম আমি। অদ্ভুত শব্দে মনের বিরক্তি প্রকাশ করলেন তিনি। বিড়বিড় করতে করতে টমকে বললেন দোকানের দিকে খেয়াল রাখতে। তারপর এগোলেন সিঁড়ির দিকে। তার স্টকটা আবার দোকান বা বাড়ি যাই বলি না কেন, তার উপর তলায়। যে বাড়িতে থাকতেন মিস্টার পটস তার খুবই পুরনো, সম্ভবত রানী এলিজাবেথের আমলের। তা খুবই পুরনো, সম্ভবত রানী এলিজাবেথের আমলের। বাড়িটার জায়গায় জায়গায় সিমেন্টের আস্তর দিয়ে আধুনিক বানানোর চেষ্টা করা হয়েছে, এতে ফল হয়েছে উল্টো, আগের চেয়ে আরও খারাপ দেখাচ্ছে। ওক কাঠের সিঁড়িটা খেয়াল করে দেখলাম, সরু হলেও যথেষ্ট মজবুত। উপরতলায় ছোট ছোট অনেকগুলো ঘর, সবগুলো ঘরই চুনকাম করা। দেখলে অন্তত বোঝা যায় কোনো এককালে চুনকাম করা হয়েছিল। আদিকালের যত রকম আসবাব আছে সব দিয়ে আক্ষরিক অর্থেই ঠেসে ঠুসে ভরে ফেলা হয়েছে ঘরগুলো। বেশিরভাগ আসবাবই ভাঙাচোরা, হয়তো কারো কোনো কাজে লাগবে না আর। তবে এন্টিক ব্যবসায়ীদের কথা আলাদা। আমার মনে হয় উপযুক্ত দামে পেলে লুফে নিতে ছাড়বে না কেউ। আর শুধু আসবাবই নয়, অন্যান্য জিনিসও আছে, বই, চীনামাটির বাসনপত্র, ভাঙাচোরা আরও অনেক কিছু। বেশিরভাগই স্তূপ করে রাখা হয়েছে মেঝের উপর। এত সব জিনিস দেখে মিস্টার পটস কোথায় ঘুমান তা এক রহস্য বলে মনে হলো আমার কাছে। এদিক ওদিক তাকিয়েও যখন সেরকম উপযুক্ত কোনো জায়গা দেখতে পেলাম না, মনে হলো চিলে কুঠুরির ভিতরে।
রাজা প্রথম জেমসের আমলের জাদিমবিহীন পোকায় খাওয়া খাটটাই ব্যবহার করেন হয়তো, অথবা দোকানের কাউন্টারের নিচে শুয়ে পড়েন লম্বা হয়ে। ওই যে খাটটার কথা বললাম, সেটার থেকে কিছুটা দূরে বাড়ির বহু পুরনো দেয়ালের সঙ্গে ঠেস দিয়ে দাঁড় করিয়ে রাখা হয়েছে একটা ঘড়ি। রেগুলেটর ক্লক বলতে যা বোঝায়, ঘড়িটা ঠিক সেরকম, তবে অনেক পুরনো। পেন্ডুলামটা কাঠের, বাইরের দিকে মেহগনি কাঠের নিখুঁত কাজ। সন্দেহ নেই যে সন্দেহ নেই সে আমলের সবচেয়ে সেরা জিনিস। এতই সুন্দর যে স্বীকার করতে লজ্জা নেই, প্রথম দেখাতেই প্রেমে পড়ে গেলাম আমি ঘড়িটার। মিস্টার পটস আমাকে সেটা দেবেন কি না জানি না, তার সঙ্গে দামে বনবে কি না তাও জানি না। শুধু জানি জানি মানে বারবার মনে হচ্ছে এই ঘড়ির থেকে কেউ কোনোদিন আলাদা করতে পারবে না আমাকে। ঠিক 18 পাউন্ড 14 শিলিং দিয়ে ঘড়িটা কিনে নিলাম মিস্টার পটসের কাছ থেকে। মনে মনে কয়েকবার ধন্যবাদ দিলাম তাকে। ইচ্ছা করলে আরও খসাতে পারতেন তিনি আমার কাছ থেকে, কিন্তু করেননি কাজটা। যা হোক, চলে যাওয়ার জন্যে ঘুরেছি এমন সময় আমার চোখ পড়ল সাইপ্রেস কাঠ দিয়ে বানানো একটা সিন্দুকের উপর। বিয়ের উপহার। যে প্রশ্ন আমি জিজ্ঞেস করিনি, আমার চোখে সে প্রশ্ন দেখতে পেয়ে জবাব দিয়ে দিলেন মিস্টার পটস। সম্ভবত কনের গহনাগাটি ছিল ওটার ভিতরে। ইটালিয়ান, বললাম আমি। কত সালের হবে? 1600? হতে পারে। আবার এমনও হতে পারে জিনিসটা কোনো ওলান্দাজের, বানিয়েছে কোনো ইতালিয়ান কারিগর। কিন্তু 1600 না। বলতে বলতে জিনিসটার দিকে এগিয়ে গেলেন মিস্টার পটস। বরং এই সিন্দুকটা আরও কয়েক বছর আগের, 1597 সালের। গরম লোহার ছ্যাঁকা দিয়ে শালটা কেউ বসিয়ে দিয়েছে পাল্লায়। ওভাবে তাকিয়ে কোনো লাভ নেই। বিক্রি করব না আমি এই জিনিস, কিছুতেই না। তবে চাইলে দেখতে পারেন ভিতরটা। পুরনো চাবিটা আবার আটকে গেছে স্প্রিং লকের সঙ্গে। সিন্ধুকের গায়ে নানা দেবদেবী এবং আরো কি সবের যেন চেহারা খোদাই করা আছে। মাঝখানে অনেকগুলো ফুলের উপরে বসে আছেন দেবী ভেনাস, গায়ে এক টুকরো সুতোও নেই। তার হাতে রুইতন আকৃতির দুটো হৃৎপিণ্ড। দেখলেই বোঝা যায় এই সিন্ধুক কোনো বিয়ের উপহার। আজ থেকে অনেক বছর আগে কোনো একদিন এই সিন্ধুকের ভিতরে ছিল কনের জামা কাপড়, বিছানার চাদর, অন্তর্বাস এবং ঈশ্বর জানেন আরও কত কি। ভাবতে অবাক লাগে, সেই মেয়েটা আজ কোথায়? কোত্থেকে পেলেন এই জিনিস? কিনেছি একজনের কাছ থেকে। ন্যান্টের অধ্যাদেশ বাতিল হয়ে যাওয়ার পর পরিবার নিয়ে নরফোকে পালিয়ে যায় লোকটা। তবে ঘটনাটা অনেক বছর আগে। কেনার পর থেকে শুরু করে আজ পর্যন্ত সময়ই পাইনি আসলে, তাই খুলে দেখতে পারিনি কি আছে এই সিন্ধুকের ভিতরে। তবে খুললে মনে হয় না জঞ্জাল ছাড়া আর কিছু পাওয়া যাবে। কথা শেষ করে চাবি ধরে মোচড় দিলেন মিস্টার পটস। তালার সঙ্গে শক্ত হয়ে আটকে আছে চাবিটা। তেল না দিলে কাজ হবে না মনে হয়। বেশ কয়েকবার মোছড়ামুছড়ি করতে হলো তাকে, এবং শেষ পর্যন্ত আমাকে কিছুটা আশ্চর্যই করে দিয়ে খুলে গেল তালাটা। পাল্লার ভিতরে চমৎকার খোদাইকর্ম দেখা যাচ্ছে। কাঠের কাজ আগেও অনেক দেখেছি আমি, কিন্তু স্বীকার করতেই হবে এত সুন্দর দেখিনি কখনো। ঠিকমতো দেখতে পাচ্ছি না, বিড়বিড় করে বললেন মিস্টার পটস। 20 বছর আগে মারা গেছে আমার স্ত্রী। ওর মৃত্যুর পর আর পরিষ্কার করা হয়নি জানালাগুলো। একটু অপেক্ষা করুন, একটা লণ্ঠন নিয়ে আসি। মোমবাতি আনা যাবে না, এতে মূল্যবান জিনিসপত্রের সামনে আগুনের খোলা শিখা রাখাটা এত মূল্যবান জিনিসপত্রের সামনে আগুনের খোলা শিখা রাখাটা উচিত হবে না। ওই টুলটার উপর বসুন আপনি, দেখতে থাকুন সিন্দুকটা। এই ফাঁকে লণ্ঠন নিয়ে আসি আমি। বের হয়ে গেলেন তিনি চিলে কুঠুরি থেকে। অন্ধকারাচ্ছন্ন সিঁড়ি বেয়ে নামতে লাগলেন নিচে।
করার কিছু নেই, শুধু শুধু বসে থাকাটাও বিরক্তিকর। তাই সিন্দুকটা নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম আমি। জিনিসটা সত্যিই সুন্দর। মিনিট দু একের মধ্যেই ঘড়িটার কথা একরকম ভুলেই গেলাম আমি। সিন্দুকটা যেন আমার চিত্রাকর্ষণ জিনিসের হারেমের একটা সুলতানা হয়ে উঠল। ঠিক করলাম এই জিনিসের জন্য যতই দাম হাঁকেন মিস্টার পটস, সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাব। দরকার হলে ধার কর্য করতেও পিছু পা হব না। সিন্দুকটার ভিতরে অনেক কিছু দেখা যাচ্ছে। প্রথমে আজে বাজে কিছু জিনিস, তারপর রঙিন পশমি সুতো দিয়ে অলঙ্কিত চিত্রিত কিছু কাপড় খণ্ড, আরও আছে পুরনো কিছু কাপড় চোপড়। সন্দেহ নেই মথের কবল থেকে বাঁচানোর জন্য কাপড়গুলো ভরা হয়েছিল এই সিন্দুকের ভিতরে, কারণ সাইপ্রেস কাঠ থেকে দূরে থাকে ওই পতঙ্গগুলো। ডোরাকাটা দাগে ভরা অদ্ভুত একটা শাল দিয়ে পেঁচানো পুরনো কিছু বই আর রহস্যময় একটা বান্ডিলও চোখে পড়ল আমার। বান্ডিলটা বান্ডিলটা দেখে উত্তেজিত হয়ে উঠলাম স্বাভাবিকভাবেই। শালের প্যাচ খুলে ভালো মতো তাকালাম। বান্ডিলের ভিতরে বহু বর্ণে বর্ণিল আরও কিছু কাপড় দেখা যাচ্ছে। মোটা একটা প্যাকেটও আছে। আপাতত দৃষ্টিতে দেখে মনে হয় পার্সমেন্ট জাতীয় কিছু হবে। ঠিকমতো প্যাকেট করা হয়নি, তাই আর্দ্রতার কারণে একদিকে বলতে গেলে পচেই গেছে পার্সমেন্টগুলো। অনুজ্জ্বল আলোয় মনে হলো কালো কালিতে কিছু লিখিত আছে সেটাতে। আজ থেকে বহু বছর আগে লিখেছিলেন হয়তো কোনো অনুলেখক। কালের ছোবলে যে লেখা অনেকখানি বিবর্ণ হয়ে গেছে। চালের ভিতরে আরও কিছু জিনিস আছে, যেমন বিদেশি লাল কাঠ দিয়ে বানানো একটা বাক্স। কিন্তু আর কিছু দেখার সুযোগ পেলাম না, কারণ সিঁড়িতে শোনা যাচ্ছে বুড়ো পটসের পায়ের আওয়াজ। বান্ডিলটা জায়গা মতো রেখে দেওয়াটাই ভালো বলে মনে হলো আমার কাছে। লণ্ঠন নিয়ে চিলে কুঠুরিতে হাজির হলেন মিস্টার পটস। অপেক্ষাকৃত উজ্জ্বল আলোয় সিন্ধুক আর তার গায়ের নকশাগুলো দেখতে লাগলাম আমরা। খুবই সুন্দর, বললাম আমি। চমৎকার, যদিও অনেক পুরনো হয়ে গেছে। জি স্যার, মিস্টার পটসের কণ্ঠে শ্লেষ। 400 বছর পরও ঠিক আগের মতোই খাসা আর নতুন দেখতে চান নাকি? কত দাম এটার? কাজের কথায় চলে গেলাম দেরি না করে। কেন, বলিনি আপনাকে এটা বিক্রি করব না? অ্যান্টিক বেচে পেট চালাই আমি, কিন্তু আমার সংগ্রহে এমন কিছু জিনিস আছে যা যত দামই পাই না কেন কোনো দিনই বেচব না। কাজেই আমি না পড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনাকে। তারপর যদি কোনো দিন নিলামে ওঠে এটা, তখন না হয় কিনবেন। না না, ভুল বললাম, নিলামে যাবে না এই জিনিস। তাহলে কোথায় যাবে? অন্য কোথাও। আর কিছু বললাম না। তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলাম সিন্দুকটা। ওদিকে আগের সেই টুলের উপর বসে পড়েছেন মিস্টার পটস। দেখে মনে হচ্ছে স্বভাবসুলভ ভাবনন্দনায় আবার ডুবে যাবেন তিনি কিছুক্ষণের মধ্যেই। ঠিক আছে, চুপ করে থাকলে খারাপ দেখায়, তাই মুখ খুললাম। আপনি যদি বিক্রি নাই করবেন তাহলে আর দেখে কি লাভ? আমি নিশ্চিত পয়সাওয়ালা কারোর জন্য জিনিসটা আলাদা করে রেখে দিয়েছেন আপনি। ঠিক কাজটাই করেছেন অবশ্য। যা হোক, ঘড়িটা কি পাঠিয়ে দিতে পারবেন আমার কাছে? আমি আপনাকে চেক দিয়ে দেব। আসি, আমাকে আবার সাইকেল চালিয়ে যেতে হবে 10 মাইল। এদিকে 1 ঘন্টার মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে। দাঁড়ান, শুনে মনে হলো যান্ত্রিক কণ্ঠে কথা বলছেন মিস্টার পটস। এত তাড়াহুড়োর দরকারটা কি? অন্ধকারে সাইকেল চালিয়ে 10 মাইল যাবেন? আপনার সঙ্গে তো লণ্ঠনও নেই। দাঁড়ান, কিছু একটা শুনছি আমি। ভেবেছিলাম চলে আসব, কিন্তু দাঁড়াতে হলো। পকেট থেকে পাইপ বের করে তাতে তামাক ভরতে লাগলাম। পাইপটা আবার পকেটেই রেখে দিন। ধ্যান বোধ হয় ভেঙেছে মিস্টার পটসের। পাইপ মানে ম্যাচ, আর ম্যাচ মানে আগুন। এখানে আগুন জ্বালানো যাবে না। তার কথা মতো কাজ করলাম, কিন্তু আর কিছু বললেন না তিনি, কিছু করলেনও না। আগের মতোই ধ্যানমগ্ন হয়ে গেছেন আবার। সিন্ধুক আর পোকায় খাওয়া খাটটার মাঝখানে মিস্টার পটসের সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে মনে হচ্ছে
আমাকে বোধহয় সম্মোহিত করার চেষ্টা করছেন তিনি। যা হোক, শেষ পর্যন্ত উঠে দাঁড়ালেন তিনি। আগের মতোই যান্ত্রিক কণ্ঠে বললেন, ঠিক আছে, সিন্ধুকটা নিয়ে যেতে পারেন আপনি, কিন্তু দাম পড়বে ঠিক 50 পাউন্ড। দয়া করে দামাদামি করবেন না, তাহলে আরো 50 পাউন্ড বেড়ে যাবে জিনিসটার দাম। সিন্ধুক বলতে কি ভিতরের সবকিছু সহ বোঝাচ্ছেন আপনি? মানে মানে সিন্ধুকটা কিনলে কি ভিতরের সবকিছু সহ পাবো? অবশ্যই, ভিতরের সবকিছু সহই দিতে বলা হয়েছে আপনাকে। দিতে বলা হয়েছে মানে? কে দিতে বলেছে? আপনি আর আমি ছাড়া এই ঘরে আর কেউ নেই। কেউ নেই? আফসোস, কোনো কোনো লোক কত বোকা। আমি তো দেখতে পাচ্ছি এই জায়গায় তারা অনেকেই আছেন। কারা আছেন? আশ্চর্য হয়ে তাকাচ্ছি আশপাশে। কেন বুঝতে পারছেন না? মূর্খ লোকেরা যাদেরকে ভূত বলে ডাকেন তারা। আমি তাদেরকে কি বলি জানেন? মৃত লোকদের আত্মা। তাদের কেউ কেউ আবার দেখতেও যথেষ্ট সুন্দর। ওই যে দেখুন, ওখানে দাঁড়িয়ে আছেন একজন। লণ্ঠনটা উঁচু করে ধরলেন তিনি। চিলে কুঠুরির এক কোনায় স্তূপ করে রাখা পুরনো কিছু আসবাবের দিকে ইঙ্গিত করলেন। মাথাটা গেছে মিস্টার পর্সের। বুঝতে পেরে তাড়াহুড়ো করে বললাম, আমি আসি। আমার কথা বিশ্বাস করলেন না, তাই না? যেন আমার সঙ্গে নয়, ঘরে উপস্থিত তৃতীয় কোনো ব্যক্তির সঙ্গে কথা বলছেন এমন ভঙ্গিতে বলতে লাগলেন মিস্টার পটস। কিন্তু যা বলেছি আপনাকে তা কিন্তু আমার কথা না, একটা মেয়ে মানুষের কথা। তিনিই আমাকে বলেছেন কথাগুলো। তিনিই আমাকে বলেছেন কথাগুলো আপনাকে বলতে। তিনি খুব অদ্ভুত একটা মেয়ে। আগে কখন দেখিনি তাকে। বিদেশি। আমাদের সঙ্গে যদি তুলনা করেন তাহলে বলবো তার গায়ের রং কালো, পরনে অদ্ভুত কিন্তু দামি পোশাক, মাথায় কিছু একটা আছে। ওই যে আবার এসেছেন তিনি। নোংরা খোলা জানালা দিয়ে আকাশের বাঁকা চাঁদটার দিকে ইঙ্গিত করলেন তিনি। কি চমৎকার কমনীয় একটা মেয়ে, কি মায়াবী দুটো চোখ, হরিণীর মতো বড় বড়, টানা টানা। দেখলেই দেখলেই চেনেহ জাগে মনে। চেহারায় অহংকার, কারণ একদিন তিনি ছিলেন কোনো না কোনো অঞ্চলের শাসনকর্ত্রী। আমি কোনোদিন কোনো মেয়ের প্রেমে পড়িনি, কিন্তু আজ যদি এই মেয়ে রক্ত মাংসের শরীর নিয়ে আমার সামনে দাঁড়িয়ে থাকতো তাহলে কি হতো বলা যায় না। আর যদি আপনি তাকে দেখতেন তাহলে আপনারও মাথা ঘুরে যেত। আর শুধু আপনি কেন, ওই মেয়েকে দেখলে স্থির থাকতে পারতো না যে কোনো যুবক, ভূত হোক আর যাই হোক। ওরকম সুন্দর একটা মেয়ের অত প্রাঞ্জল বর্ণনা শুনে কৌতূহলী না হয়ে পারলাম না। জিজ্ঞেস করলাম, তিনি কি বলেছেন আপনাকে? ঠিকমতো বলা একটু কঠিন, কারণ তার ভাষাটা ছিল অদ্ভুত। মনে মনে আগে অনুবাদ করতে হবে আমাকে, তারপর বলতে হবে আপনাকে। তবে যেহেতু জিজ্ঞেস করেছেন, সারসংক্ষেপ বলে দিতে পারি। সিন্দুকটা আর তার ভিতরে যা কিছু আছে সব তিনি নিতে বলেছেন আপনাকে। একটা পাণ্ডুলিপি আছে, তিনি বলেছেন। অবশ্য পুরোটা নেই, পচে নষ্ট হয়ে গেছে অনেকখানি। ওই পাণ্ডুলিপিটা পড়তে হবে আপনাকে, অথবা পড়তে পারে এমন কাউকে দিয়ে পড়াতে হবে। তারপর ছাপাতে হবে সেটা, যাতে সারা দুনিয়ার মানুষ পড়তে পারে। তিনি বলেছেন, হুবার্ট, চাই কাজটা করুন আপনি। আমি নিশ্চিত নামটা হুবার্ট। অবশ্য আরও কয়েকটা নাম ব্যবহার করেছেন তিনি, যা ঠিক মতো বুঝতে পারিনি। এটুকুই মনে পড়ছে আমার। ও, একটা শহরের কথাও মনে পড়ছে। সারা শহরে শুধু সোনা আর সোনা। মনে পড়ছে ভয়ঙ্কর একটা যুদ্ধের কথা, যাতে পরাজিত হতে হয়েছিল এই হুবার্টকে। ওই যুদ্ধ নিয়ে কিছু একটা বলতে চেয়েছিলেন মেয়েটা আমাকে, কারণ আমার মনে হয় পাণ্ডুলিপির মধ্যে ওই কথাগুলো নেই। কিন্তু ঠিক তখনই আমার ধ্যান ভেঙে দিলেন আপনি, আর মেয়েটাও চলে গেল। যা হোক, সিন্ধুকটা নিতে চাইলে ঠিক 50 পাউন্ড দিতে হবে আপনাকে।
এক ফাদিং ও কম নেব না। তবে এখনই দিতে হবে না টাকাটা। আপনাকে বিশ্বাস করি আমি। জানি আপনি একজন সৎ মানুষ। ঠিক আছে, নেব আমি সিন্দুকটা। কিন্তু সাইকেলে করে তো আর নেওয়া যাবে না ওটাকে। কাল সকালে একটা এক্কা গাড়ি পাঠিয়ে দেব। দয়া করে সেটাতে তুলে দেবেন। তালা লাগিয়ে দিন এখন, আর চাবিটা দিন আমাকে। তারপর যথাসময়ে সিন্দুকটা হাজির হলো আমার কাছে। তালা খুলে প্রথমে বান্ডিলটা নিলাম হাতে। শালের ভিতরে পিন দিয়ে আটকানো অবস্থায় পাওয়া গেল বড় একটা কাগজ। প্রথম দেখায় মনে হলো কোনো চিঠি অথবা কারো কোনো বিবৃতি। উল্টে পাল্টে দেখলাম কোনো তারিখ নেই কোথাও, এমনকি স্বাক্ষর নেই। লেখনের ধাঁচ আর হাতের লেখা দেখে অনুমান করলাম কমপক্ষে 60 বছর আগে কোনো মহিলা লিখেছিলেন এটা। পড়তে লাগলাম আমি। যুবক বয়সে আমার বাবা ছিলেন একজন মহান পরিব্রাজক। অদ্ভুত অদ্ভুত সব জায়গায় ঘুরে বেড়াতে ভালোবাসতেন তিনি। তার বিয়ের আগে সম্ভবত দক্ষিণ আমেরিকার এরকম কোনো এক অভিযান থেকে ফেরার সময় এই জিনিসগুলো সঙ্গে করে নিয়ে আসেন তিনি। আমাকে একবার বলেছিলেন তিনি, এই পোশাকটা নাকি এক মহিলার গায়ে পাওয়া গেছে, আর ওই মহিলাকে পাওয়া যায় একটা কবরের ভিতরে। দেখলেই নাকি মনে হয় মহিলার সম্ভ্রান্ত বংশীয় কেউ। তার আশপাশে আরও কয়েকটা মহিলার মৃতদেহ ছিল, সম্ভবত তার চাকরানী। মরার পরে ওদেরকেও ওদের মনিবাণীর সঙ্গে একই কবরে দাফন করা হয়। তবে কবরটা ছিল আক্ষরিক অর্থেই অদ্ভুত। ভিতরে ছিল বড় একটা পাথরের টেবিল, আর এই মৃতদেহগুলো বসানো ছিল সেই টেবিল ঘিরে। সেটার শেষ প্রান্তে একজন পুরুষের মৃতদেহ, বলা ভালো দেহাবশেষ। জঙ্গলাকীর্ণ ও ধ্বংসপ্রাপ্ত একটা শহরের ভিতরে বেশ বড় একটা ঢিবির উপর ওই কবরটা আবিষ্কার করেন বাবা। সম্ভ্রান্ত বংশের যে মহিলার কথা বললাম, তার গায়ে জড়ানো ছিল বড় বড় লোমলা ভেড়ার চামড়া দিয়ে বানানো কাফন। দেখে মনে হয় মহিলার গায়ের পোশাকটা পচনের হাত থেকে বাঁচানোর জন্য তাকে ওই কাফন পরানো হয়েছিল। আর মহিলার দেহটা ছিল মমি করা। পুরুষ লোকটার কঙ্কাল ছাড়া আর কিছুই বাকি ছিল না। তবে খুলিতে তখনও লেপ্টে ছিল লম্বা লম্বা চুল। তার পাশে ছিল কুরুশ মুষ্টির বিশাল এক তরবারি। সেটা ধরা মাত্র ভেঙে যায় দুর্ভাগ্যবশত। অস্ত্রটার হাতল ছিল অ্যাম্বারের, যা কালের সবলে কালো হয়ে গিয়েছিল। এই লোকটার পায়ের নিচে পাওয়া যায় কিছু পার্সমেন্ট, আর্দ্রতার কারণে যার বেশিরভাগই পচে গেছে। বাবা আমাকে বলেছিলেন এই কবর আবিষ্কার করার কাজে স্থানীয় যে লোকগুলো তাকে সাহায্য করেছিল তাদেরকে মোটা অঙ্কের টাকা দিতে হয়েছিল, আর সে কারণেই ওই পোশাক, সোনার গহনাগাটি, পান্নার নেকলেস সহ আরও অনেক কিছু বলতে গেলে অবিকৃতভাবে হাতে পেয়ে যান তিনি। বাবা আমাকে আরও বলেছিলেন তিনি চান না এই জিনিসগুলো কখনোই বিক্রি করে দেয়া হোক। চিঠিটা এখানেই শেষ। পড়া শেষ করে বিশেষ ওই পোশাকটা হাতে নিলাম। এরকম কোনো পোশাক আগে কখনো দেখেছি বলে মনে হয় না। পরে কয়েকজন বিশেষজ্ঞকে দেখাই আমি পোশাকটা। তারা সবাই বলেন ওটা নিঃসন্দেহে দক্ষিণ আমেরিকান এবং অনেক অনেক বছর আগের। আর অলংকারগুলো পেরুর ইনকা সভ্যতার সমকালীন সময়ের। যা হোক, পোশাকটা অনেকটা গাউনের মতো উজ্জ্বল রঙের। পুরনো কিছু ভারতীয় শালে এরকম রং দেখেছি আমি। টকটকে লাল বলা যায়। নিচে পার্পলের কিনারাযুক্ত লিনেনের একটা স্কার্ট। এই স্কার্টের উপরই পরা হতো ওই লাল গাউন। বাক্সের ভিতরে পাওয়া গেল সোনার সাদামাঠা কিছু অলংকার, একটা কটিবন্ধ সোনা দিয়ে বানানো নতুন চাঁদের আকৃতিযুক্ত একটা মাথার বলয়। কোনো এক কালে
পলিশকৃত আকাটা পান্না দিয়ে বানানো একটা নেকলেস, যার প্রায় সবগুলো পাথরেই কেন যেন চির ধরে গেছে, এবং দুটো আংটি। একটার মধ্যে এক টুকরো কাগজ জড়ানো। খুলে দেখি কে যেন কি লিখে রেখেছে। একটু আগে যে চিঠিটা পড়লাম সেটা লেখিকার বাবা হবে সম্ভবত। মহিলার মমিটার ডান হাতের আঙুল থেকে খুলে নিতে হয়েছে, কারণ আর কোনো উপায় ছিল না। মমিটা বহন করা সম্ভব ছিল না আমার পক্ষে। আংটিটা সোনার, উপরি ভাগে চওড়া আর চ্যাপ্টা একটা বেজেল, যাতে এককালে কোনো কিছু খোদাই করা ছিল, এখন আর বোঝা যায় না। দেখে মনে হয় প্রাচীন কোনো ইউরোপিয়ানের ব্যক্তিগত সিলমোহর, কিন্তু কোন আমলের অথবা কোন দেশের তা নিশ্চিত করে বলা যাবে না। চামড়ার ছোট্ট একটা থলের ভিতরে পাওয়া গেল আরেকটা আংটি, সোনার তন্তু বা খুব পাতলা তার দিয়ে চমৎকারভাবে নকশি করা। আগের আংটিটার চেয়ে 6 কি 8 গুণ মোটা। গায়ে খোদাইকৃত নকশাগুলো খেয়াল করলাম, তেমন আহামরি কিছু নয়, বরং গতানুগতিকই বলা যায়। কয়েকটা তারা, সেগুলো থেকে বিচ্ছুরিত হচ্ছে আলোক রশ্মি। ব্যাস, মনোহারী সামগ্রী যদি বলি তাহলে এ পর্যন্তই। ধাতব মূল্য দিয়ে বিচার করলে আমার সামনের ওই জিনিসগুলো তেমন কিছুই নয়। সোনা যতটুকু আছে বর্তমান বাজার দর অনুযায়ী তা অকিঞ্চিৎকর। আগেই বলেছি, পান্নার নেকলেসটার প্রায় সবগুলো পাথরে চির ধরে গেছে। আমার মনে হয় কোনো কারণে আগুনে পুড়ে গিয়েছিল জিনিসটা। প্রাচীন মিশরীয় অলঙ্কারগুলো যেমন সুন্দর আর আকর্ষণীয় হয়, এগুলো দেখতে মোটেও সেরকম নয়, বরং আমার মনে হয় এগুলো আরও আদিমকালের, আরও আগের কোনো সভ্যতার। তারপরও আলাদা এরকম সৌন্দর্য আছে, আলাদা একরকম সৌন্দর্য আছে ওগুলোর মধ্যে, যা একেবারে ফেলনা নয়। অদ্ভুত একটা চিন্তা পেয়ে বসলো আমাকে। ভাবতে লাগলাম, গাউনের মতো দেখতে এই টকটকে লাল পোশাক আর পার্পলের কিনারাযুক্ত স্কার্টটা আসলে কার? কার গলায় শোভা পেত পান্নার এই নেকলেস? কার মাথায় থাকতো নতুন চাঁদের আকৃতিযুক্ত সোনার এই বলয়টা? উত্তর একটা মমির। অনেক অনেক বছর আগে মারা গেছেন ওই মহিলা। অদ্ভুত আর ভিনদেশি কোনো জাতির গণ্যমান্য কেউ ছিলেন, যিনি কোনো এককালে পাগলাটে বুড়ো পর্স যেরকম বলেছে, তিনি কি সত্যিই দেখতে সেরকম সুন্দরী? হরিণের মতো বড় বড় চোখ? না, পর যা বলেছে তার কোনো মানে নেই, সব বাজে কথা। মরার পরে ভূত হয়ে কেউ আসতে পারে না পৃথিবীতে, তাও আবার ইংল্যান্ডের মতো একটা দেশে। পর্স যেখানে থাকে সে জায়গার মতো বাজার প্রধান কোনো এলাকায়। তারপরও পোশাক আর অলঙ্কারগুলো স্পষ্ট ইঙ্গিত বহন করছে যে এককালে কোনো না কোনো মহিলা পরতেন ওগুলো। আর চিঠির কথাগুলো যদি ঠিক হয়ে থাকে, তাহলে বোঝা যায় স্বামী বা প্রেমিক যাই হোক না কেন, কমপক্ষে একজন পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল তার। আম্বারের হাতলওয়ালা ক্রুশ মুষ্টির ওই তরবারিটাই বা কোত্থেকে এলো কবরের ভিতরে? যতদূর জানি অনেক অনেক বছর আগে নরওয়ের লোকেরা ওরকম তরবারি ব্যবহার করত। তবে ব্যাপারটা আমার চেয়ে আরও ভালো বলতে পারবেন ইতিহাস বিশেষজ্ঞরা। সাগা মানে মধ্যযুগীয় নরওয়েবাসীর বীরত্বগাথা পড়েছিলাম এক সময়, মনে পড়ে। অষ্টম বা নবম শতকে এরিক নামের দুর্ধর্ষ এক লোকের নেতৃত্বে একদল নরওয়েজিয়ান হাজির হয়েছিল আমেরিকার উপকূলে। চিঠিতে উল্লেখিত সাদা চুলের ওই পুরুষটা কি সেই লোকদেরই একজন? পার্চমেন্টগুলোর দিকে তাকালাম। একবার দেখেই বলে দেয়া যায় ওগুলো ভেড়ার চামড়া থেকে বানানো, কিন্তু কাজটা যে করেছে বোঝা যায় এ ব্যাপারে ততটা দক্ষ নয় সে। ইতিহাস নিয়ে তেমন কোনো আগ্রহ নেই আমার, তাই একেবারে শেষের পার্চমেন্টটা একটু উল্টে পাল্টে দেখলাম।
শুকনো খড়কুটো দিয়ে বানানো এক জাতের দড়ি দিয়ে বাঁধা আছে সবগুলো পার্চমেন্ট। এর আগে পানামা হ্যাট তৈরির কাজে এ ধরনের এ ধরনের দড়ির ব্যবহার দেখেছি আমি। খেয়াল করলাম বেশিরভাগ পার্চমেন্টের নিচের দিক পচে গেছে, মাটি লেগে আছে জায়গায় জায়গায়, কোনোটায় আবার ছাতা ছাতলা পড়ে গেছে। দড়ির বাঁধনও অনেকখানি আলগা হয়ে গেছে। যা হোক, খুললাম দড়িটা। সবচেয়ে উপরের পার্চমেন্টটা হাতে নিলাম। কালো কালিতে খুদে খুদে অক্ষরে কি যেন লেখা আছে, কিন্তু খুবই অস্পষ্ট আর ধূসর হয়ে গেছে লেখাগুলো। চোখের যথেষ্ট কাছে এনেও পড়তে পারছি না কিছুই। কোনো আশা নেই, বুঝতে পারছি। সন্দেহ নেই এই লেখাগুলোর মধ্যেই ওই মহিলা আর ওই পুরুষ লোকটার যত রহস্য, যত কাহিনী লুকায়িত আছে। কিন্তু অন্তত আমার দ্বারা ওই রহস্য কোনোদিন উদ্ঘাটিত হবে না, আমি নিশ্চিত। অন্য কেউ পারবে বলেও মনে হয় না। মনে মনে তিক্ত হাসি হেসে ভাবলাম, হরিণীর মতো বড় বড় চোখের ওই মেয়ে সম্পূর্ণ অকারণে এসে হাজির হলো বুড়ো পর্সের সামনে, আর শুধু শুধু ওকে বলল পার্চমেন্টগুলো আমার হাতে তুলে দিতে। কয়েকদিন পর মনে পড়ল আমার এক বন্ধুর কথা। ওর কাজই হচ্ছে পুরনো আর দুর্বোধ্য সব পাণ্ডুলিপি পড়ে সেগুলোর মর্ম বের করা। পার্চমেন্টের বিশাল বান্ডিলটা নিয়ে গেলাম আমার সেই পণ্ডিত বন্ধুর কাছে। কিছুক্ষণ তাকিয়ে থাকলো সে পার্চমেন্টগুলোর দিকে। তারপর উদাস কণ্ঠে বলল, লাভ হবে বলে মনে হয় না, তারপরও চেষ্টা করা যাক। কি হবে আর কি হবে না তা চেষ্টা করার আগে নিশ্চিত করে বলা যায় না। পুরনো দলিল দস্তাবেজ যে ঘরে রাখে সে ঘরে একটা কাবার্ড আছে। গিয়ে সেটার কাছে দাঁড়ালো। ভিতর থেকে বের করলো খড় রঙা এক জাতীয় তরলে পূর্ণ একটা বোতল। তারপর সাধারণ একটা পেইন্টিং ব্রাশ হাতে নিয়ে সেটা ডুবালো বোতলের তরলে। প্রথম পার্চমেন্টটা নিল। এরপর সেটার প্রথম লাইনের উপর একবার শুরু থেকে শেষ পর্যন্ত, আরেকবার শেষ থেকে শুরু পর্যন্ত ঘষলো ব্রাশ দিয়ে। তারপর অপেক্ষা করলো কিছুক্ষণ। মিনিট খানেকের মধ্যে অভিভূত হয়ে দেখি আগের সেই অস্পষ্ট আর ধূসর লেখাগুলো কয়লার মতো কালো হয়ে গেছে। দেখলে সাধারণ যে কেউ বলবে 1000 বছর আগে নয়, যেন গতকালই লেখা হয়েছে এই পাণ্ডুলিপি। ঠিক আছে, আমার বন্ধুর কণ্ঠে বিজয়ের সুর। গাছড়ার রস থেকে বানানো হয়েছে এই কালি। জিনিসটা খুবই শক্তিশালী, এক কথায় জাদুকরি। সবার কাছে পাবে না এই জিনিস। দেখো লেখাগুলো কেমন স্পষ্টভাবে পড়া যাচ্ছে। এই পাণ্ডুলিপি লেখার সময় আসল কালি যেরকম ছিল এখন প্রায় সেরকম অবস্থা ফিরে পেয়েছি আমরা। মোটামুটি 15 দিনের মধ্যে থাকবে এই রকমই, তারপর আবার ধূসর হয়ে যাবে। তোমার এই পাণ্ডুলিপিটা খুবই পুরনো, সম্ভবত রাজা দ্বিতীয় রিচার্ডের আমলের। তবে পড়তে তেমন একটা অসুবিধেও হচ্ছে না আমার। দেখো শুরুটা কিভাবে হয়েছে। আমি হুবার্ট ডি হেস্টিংস, তাভান 3 সুয়েতে বসে আমার এই কাহিনী লিখছি। জায়গাটা আমার জন্মভূমি ইংল্যান্ড থেকে অনেক দূরে, যেখানে আর কোনোদিনই ফেরা হবে না আমার। সত্যি কথা যদি বলি, আমি একজন ভবঘুরে, আর এরকমই যে হব সে ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছিলেন থর গ্রিমান নামের আমার এক পূর্বপুরুষ। এই যে তরবারিটা আমার সামনে আছে, ফরাসিরা যেদিন হামলা করে হেস্টিংস পুড়িয়ে দিয়েছিল, সেদিন অস্ত্রটা আমাকে দিয়েছিলেন আমার মা। পড়া থামিয়ে আমার দিকে তাকালো সে। ঈশ্বরের দোহাই লাগে, মিনতির সুরে বললাম আমি। থেমো না, পড়তে থাকো। পুরোটা না শোনা পর্যন্ত শান্তি পাবো না আমি। বন্ধু, ব্যাপারটা এত সহজ না। সবগুলো পার্চমেন্ট মানে পুরো পাণ্ডুলিপি শেষ করতে কয়েক মাস সময় লাগবে আমার। কেন জানো? আমার ওই বিশেষ কালি বুলিয়ে আগে লেখাগুলো উদ্ধার করতে হবে, তারপর পড়তে হবে সেগুলো। পার্চমেন্টের সংখ্যা তো দেখতেই পাচ্ছ, একটা দুটো না, অনেক। আমার নিজের কাজ আছে, সরাসরি বলছি, কিছু মনে করো না। ওই কাজ করেই পেট চালাতে হয় আমাকে।
তারপরও কি করতে হবে তোমাকে বলে দিই। কালি বুলিয়ে উদ্ধার করতে হবে লেখাগুলো। তারপর যত জলদি সম্ভব ফটো তুলে ফেলতে হবে, যাতে আবারও ধূসর হয়ে যাওয়ার আগে অনেক দিনের জন্য সংরক্ষণ করা যায়। এরপর সেই ছবিগুলো নিয়ে যেতে হবে দক্ষ লোকদের কাছে। যেমন দুটো নাম বলল সে। নগদ পয়সা দিতে হবে ওদেরকে। তোমার হয়ে পড়ার কাজটা করে দেবেন তারা তখন। কিন্তু আমার মনে হয় সামান্য কিছু টাকা খরচ করে যা পাবে তুমি, তার মূল্য আরো অনেক বেশি হবে হয়তো। এই হতচ্ছাড়া তাভান ৩০০টা কোথায় বলতে পারো? পারি। উত্তরটা জানা আছে বলে কিছুটা গর্বই হচ্ছে আমার। কারণ মনে মনে ভাবছি, আমার পণ্ডিত বন্ধু যা জানে না তা আমি জানি। স্প্যানিশরা পেরু দখল করে নেয়ার আগে পেরুভিয়ানদের সাম্রাজ্যের স্থানীয় নাম ছিল তাভান তিনসু। কিন্তু রাজা দ্বিতীয় রিচার্ডের আমলে সেখানে গিয়ে কিভাবে হাজির হলো এই হুবার্ট? কেন, সমস্যাটা কি? বোঝা গেল পেরুর ইতিহাসটা ঠিকমতো জানা নেই আমার বন্ধুর। পিজারোর নাম হয়তো শুনেছ, হয়তো। স্প্যানিশ বীর। পেরুর ইনকা সাম্রাজ্য দখল করার জন্য পানামা থেকে রওনা দেন তিনি 1531 সালে। পর্বত পার হয়ে হাজির হন জায়গা মতো, পরাজিত করেন ইনকাদের। আর 1533 সালে শুলে চড়ান ওদের সম্রাট আটাহুয়ালপাকে। এখন কথা হচ্ছে, রাজা রিচার্ড তো এই পিজারোর 200 বছরের আগের লোক। তাহলে আমাদের এই হুবার্ট ওই সময়ে গেল কি করে তাভান তিনসুয়েতে? কাজ ঝাঁকালো আমার বন্ধু। কৌতূহল যখন তোমার, তখন উত্তরটা জানার দায়িত্বও তোমার। যাও, চেষ্টা করে দেখো পারো কিনা। কে জানে, যে টাকা খরচ করে এই রহস্যের জবাব পাবে তুমি, এই পাণ্ডুলিপির অনুবাদ প্রকাশ করতে পারলে টাকাটা ফিরে পেতেও পারো। সুতরাং আর দেরি না করে কাজে নেমে পড়লাম। অনুবাদ করানোর কাজে কত টাকা খরচ হয়েছিল আমার তা আর বললাম না। বললে কি হবে? আসল কথা হলো, আপনাদের হাতে এখন যে বইটা আছে তা হুবার্ট অফ হেস্টিংসের জীবন কাহিনী বলতে পারেন। অদ্ভুত ভাষায় আর সেকেলে ভঙ্গিতে নিজের জীবনের বিশেষ একটা গল্প বলেছে সে। আর সেটাই ঘষা মাজা করে সহজ সরল ভঙ্গিতে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি আমি। কখনো কখনো দুর্বোধ্য কিছু ইন্ডিয়ান শব্দ ব্যবহার করেছে সে। পড়লে মনে হয় পেরুভিয়ানদের ভাষায় কথা বলার অভ্যাস ছিল ওর এককালে। মাতৃভাষাটাই বোধ হয় ভুলতে বসেছিল বেচারা ওই সময়ে। নিজের কথা যদি বলি, ওর এই গল্পটা যথেষ্ট রোমান্টিক আর ইন্টারেস্টিং মনে হয়েছে আমার কাছে। আপনাদেরও সেরকম হবে মনে হবে সম্ভবত। কিন্তু একটা কথা বলে রাখি, কাহিনীর শেষটা জানি না আমি, জানতে পারিনি আর কি। শেষের দিকের অনেকগুলো পার্সমেন্ট পুরোপুরি পচে গেছে। সুতরাং শেষ পর্যন্ত কি ঘটেছিল এই হুবার্টের ভাগ্যে তা আর জানা হয়নি আমার। অনুমান করছি ভীষণ এক যুদ্ধে অংশ নিয়েছিল সে, তাতে পরাজিত হতে হয়েছিল ওকে। আর ওর সঙ্গিনী বা স্ত্রী কুইলা তো লিখতেই জানতো না, অন্তত ইংরেজিতে তো নাই। তাই ওদের দুজনের শেষটা আজও আমার কাছে রহস্য হয়ে রয়ে গেছে। হয়তো আপনাদের কাছেও থাকবে।